ঊর্ধ্বমূল্যের বাজারে ফের এলপিজির দাম বাড়ানোয় ক্ষুব্ধ ভোক্তারা অবস্থা বিবেচনায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ। অনির্দিষ্টকালের শাটডাউনে তিতুমির কলেজে বন্ধ সব কার্যক্রম। প্রধান গেটের সামনে আমরণ অনশন কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। গাজীপুরের টঙ্গীতে আম বয়ানে শুরু প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা। এবং নানা আয়োজনে রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা, বিদ্যা দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। সরকারি তিতুমির কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে দাবিতে আন্দোলনরত কলেজটির শিক্ষার্থীরা। পাশাপাশি রেলপথ ও সড়ক অবরোধে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচিও ঘোষণা করেন তারা। এছাড়া আজকের মধ্যে দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। দাবি আদায়ে কলেজের প্রধান গেটের সামনে আমরণ অনশন কর্মসূচিতেও যুক্ত রয়েছেন তারা। গতরাত 11টায় কলেজের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন তিতুমির ঐক্যের উপদেষ্টা মাহমুদুল হাসান মুক্তার। ঊর্ধ্বমূল্যের বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির মরার ওপর খরার খা বলছেন সীমিত আয়ের মানুষ। সংসার চালাতে গলদঘর্ম মানুষের দাবি এ ধরনের জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে গণশুনানি করা প্রয়োজন। এলপিজির দাম বাড়াতে গ্যাস স্টেশনে বাড়ছেও বিড়ম্বনা। সুরাইয়া মনির রিপোর্ট। জানুয়ারি মাসে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1232 টাকা। রোববার বিইআরসি সিদ্ধান্তে 19 টাকা বেড়ে এর দাম হয়েছে 1498 টাকা। তবে বাজারে এই মাপের এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকা। ঊর্ধ্বমূল্যের বাজারে বলা কাওয়া ছাড়া হুট করে জ্বালানি মূল্য বাড়ানোয় ক্রেতা বিক্রেতা দুই পক্ষই ক্ষুব্ধ। আমরা চাই কাস্টমারের সুবিধার্থে কোম্পানি যাতে রেটটা কমিয়ে দেয়, আমরাও যাতে কাস্টমারের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে তাদেরকে সঠিক মূল্যে পণ্যটা পৌঁছে দিতে পারি, এটা আমরা কাম্য করি। আমি তো যত কমে পাই অত আমার লাঘব হয়। আর্থিক দুর্দিনে এই 100 টাকা বাঁচলো আমার অনেক, 50 টাকা বাঁচলো আমার অনেক থাকে। দাম বাড়ায় পরিবহন মালিকরা গাড়িকে সিএনজিতে রূপান্তরের পরিকল্পনা করছে। দাম বেড়ে গেলে তাদের একটু প্রেশার পড়ে, তখন আমাদের উপর একটু প্রেশার পড়ে আর কি। আমরা চাই এখন যেভাবে দাম আছে সেভাবেই থাকুক, যেন না বাড়ে জিনিসের দামপত্র, কারণ দাম বাড়লে তো আমাদেরই ক্ষতি। 2 মাস 3 মাসের জন্য ফিক্স থাকবে, তারপরে হয়তো বা ইম্পোর্টের উপরে বেস করে হয়তো চেঞ্জ আসতো, এটাতে সুবিধা হতো সবার জন্য। যখন বাড়াবে তখন আমাদের কোম্পানি তো আমাদের এই জায়গা থেকে বাড়ায় দেবে। আমাদের যখন বেশি টাকায় দেখে না লাগবে তখন তো আমাদের বেশি টাকায় বিক্রি করতে হবে। গ্যাস স্টেশনে বিক্রেতারা জানান, হুটহাট দাম বাড়ায় প্রতিনিয়ত ক্রেতাদের সঙ্গে বাক বিতণ্ডা করতে হয়। দাম বাড়ার দিকে কাস্টমার তো একটু যাচ্ছেই, দেখা গেছে অনেকে আসে অনেক ধরনের কথাবার্তা বলে যে আর একটু দাম কম থাকলে ভালো হইতো। হ্যাঁ, অতিরিক্তই দাম বাইরে গেছে। নির্ধারিত দাম একবার হলে হয়, আর 2-3 বার এটা সমস্যা হয় না। দুর্মূল্যের বাজারে আরেক দফা খরচ বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম অবস্থা বলে জানান সীমিত আয়ের মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা কি ধরনের, আন্দোলনকারীরা কি ধরনের কর্মসূচি পালন করছেন আমাদেরকে জানাবেন। জেরিন, আপনি জানেন যে রাজধানীর যে 7টি কলেজ রয়েছে, যেই 7টি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, এর আগে যেগুলো ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল, সেই কলেজগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসার পর তাদের সেই নিয়মিত জটিলতা কাটেনি। এর মধ্যে থেকে তিতুমির কলেজ আলাদাভাবেই তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত নভেম্বর থেকে আন্দোলন করে আসছিল।
তো সেই আন্দোলনটা এখন একটা পর্যায়ে এসে আন্দোলনটা আরও বেশি ঘনীভূত হয়েছে, যেখানে আমরা দেখেছি যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে তারা আমরণ অনশন কর্মসূচি পালন করছে। একই সঙ্গে আপনাদেরকে যদি দেখাতে চাই তাহলে রাস্তায় এই মুহূর্তে তারা রাস্তা ব্লক করে দিয়েছে। গত রাতে তারা যেমন কর্মসূচি ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচি অনুযায়ী তিতুমির কলেজের সামনে যেই মহাখালী আমতলা মোড় থেকে যে গুলশান 1 পর্যন্ত যেই সড়কটি রয়েছে সেই সড়কটি তারা 12:15 দিকে অর্থাৎ 12:15টার দিকে তারা মূলত বন্ধ করে দেয়। এরপর থেকে রাস্তাটি বন্ধ রয়েছে, উভয় দিকে যান চলাচল বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থীরা খুব খোঁজখবর নিয়ে যেগুলো জরুরি পরিবহন রয়েছে, বিশেষ করে অ্যাম্বুলেন্স অথবা কোনো খুব জরুরি পরিবহন, গণমাধ্যমের গাড়ি বা এই ধরনের যেগুলো জরুরি পরিবহন রয়েছে তাদেরকে কখনো কখনো যেতে দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের একটা অংশ রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলে জানানোর চেষ্টা করব যে আসলে এখানে তারা কি ধরনের কর্মসূচি পালন করছেন এবং তাদের দাবি দাবাগুলো কি। ভাইয়া, যদি জানতে চাই যে আপনাদের এই কর্মসূচি থেকে আপনাদের দাবি দাবাগুলো কি রয়েছে? হ্যাঁ, আমাদের মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। তো আমাদের হচ্ছে এই দাবি 1997 সাল থেকে শুরু হলেও আমার হচ্ছে 2024 সালের নভেম্বর 18 তারিখ থেকে আমাদের আন্দোলন কর্মসূচি হিসাবে আমরা হচ্ছে বারাসাত ব্যারিকেড টু মহাখালী ব্লকেট আন্দোলন শুরু হয়। তো এর পরবর্তীতে আমাদের হচ্ছে বিশ্ববিদ্যালয় ফিজিবিলিটি টেস্টের জন্য একটি কমিটি গঠন করা হয়, কিন্তু সেখান থেকে আমরা কোনো ওই রকম উত্তর পাইনি। আচ্ছা ভাইয়া, এই যে আজকে কর্মসূচিকে ঘিরে এখানে দেখা যাচ্ছে রাস্তা বন্ধ করে দিয়েছে, এটা একটা জনদুর্ভোগ তৈরি হচ্ছে, তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? না, এখানে জনদুর্ভোগ তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে সরকার যদি আমাদের আন্দোলনের যে দাবিগুলো আছে ওইগুলো যদি আমাদের পজিটিভ কোনো হচ্ছে উত্তর দেয়, তাহলে তো আমাদের এই আন্দোলনের যে হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার যে এগুলা সিস্টেমগুলো আছে ওইগুলো তো আমরা সরিয়ে নেব। তো সেই ক্ষেত্রে সরকারের মানে আশা অনুরূপ কোনো উত্তর না পাওয়ার কারণে আমাদের এই জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার। আচ্ছা ভাইয়া, এই যে আপনাদের 7 কলেজের সঙ্গে আপনারা ছিলেন, এখন এই 7 কলেজের সবাই যদি এভাবে বিশ্ববিদ্যালয় আশা করতে থাকে, সেই ক্ষেত্রে একটা জটিলতা রাষ্ট্রের মধ্যে তৈরি হবে কিনা আপনি কিভাবে দেখেন? শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছিল যে আমাদের তিতুমির আর ইডেন বাদে সবগুলোতেই ইন্টার আছে, সেখানে একটা জটিলতা আছেই। আমাদের তিতুমিরে কিন্তু ইন্টার নাই, সেখানে আগে থেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় হওয়ার একটা ইয়াস ছিল, যেখানে নভেম্বর থেকে আবার আন্দোলন। এরা যদি দেবেই না, সেটা প্রথম থেকেই বলতো, এখন এতদিন আন্দোলন করার পর এরা বলতেছে যে হবে না, এটা মানে বুঝতেছি না যে কি হবে। আচ্ছা, তো যেমনটা শুনছিলেন যে এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যেমনটা জানাচ্ছিলেন যে এখানে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি পালন করে যাবেন, এবং এই যে আমরণ কর্মসূচি যে কলেজের প্রধান গেটের সামনে চলছে সেখানেও আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারাও বলেছেন, নানা যুক্তি দেখিয়েছেন যে উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে কোনো বিশ্ববিদ্যালয় নেই, যে কারণে এখানে বাণিজ্যিকভাবে অনেকগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এরকম তারা অনেক যুক্তি দেখিয়েছেন। এবং এই আন্দোলনটা তাদের আজকের নয়, দীর্ঘদিনের আন্দোলন। তারা একটি বিশ্ববিদ্যালয় আশা করছেন এখানে, যেখানে শিক্ষার্থীরা মানে এই যে বাণিজ্যিক শিক্ষার যে বাণিজ্যিকীকরণ সেটা থেকে মুক্তি পাবে এবং এক ধরনের বৈষম্য দূর হবে, এরকম নানা তাদের যুক্তি আছে, যে যুক্তির আলোকে তারা একটি বিশ্ববিদ্যালয় এখানে দাবি করছেন। আর এটাকে ঘিরেই এখানে মূলত আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে দুই পাশে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। রেল ব্লক কর্মসূচি থাকলেও এখন পর্যন্ত তেমনটা শুরু হয়নি বলে আমরা জেনেছি। সব মিলিয়ে তিতুমির কলেজের সামনে থেকে আন্দোলন এবং ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে আন্দোলন, সেই কর্মসূচির সর্বশেষ আমার কাছে এমনই ছিল। জেরিন। মারুফ, আপনাকে ধন্যবাদ। টঙ্গীর তুরাগ তীরে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা। এ পর্বে অংশগ্রহণ করেছেন ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরাই নিজামের তাবলীগের মুসল্লিরা। এ উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া মুসল্লিদের সুবিধার্থে নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। আজ গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন দেশি বিদেশি হাজারো মুসল্লি। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে আনুষ্ঠানিকতা শুরু হয়।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণ করেছেন ঢাকা সহ 22 জেলার মুসল্লিরা। দ্বিতীয় ধাপের অর্থাৎ 22টি জেলা সহ ঢাকার বাকি অংশ যে অংশটা আজকে আনুষ্ঠানিক মতদের শুরু হচ্ছে, তারা বর্তমানে মাঠে অবস্থান করছেন এবং আরও সাথীরা আসছে। এই ধাপটা অর্থাৎ আমাদের 3, 4, 5 ফেব্রুয়ারি যে ইজতেমাটা, তা 5ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেয়ার কথা জানান অংশগ্রহণকারীরা। हमें आखिरत की तैयारी करनी चाहिए, अल्लाह को राज़ी करना चाहिए। जब हम अल्लाह का काम करेंगे तो अल्लाह हमारे काम करेगा। ইজতেমায় এসে আমরা প্রতি বছর আমরা কি করব, কিভাবে মানুষের মধ্যে দিন প্রচার করব এবং নিজে কিভাবে দিনের উপরে আমল করব, চলতে পারবো, এর একটা খোরাক। इज्तिमा बहुत सुंदर है माशाल्लाह। इज्तिमा पे अल्लाह करे हमारी दुआ है कि यहाँ से जमातें बन के पूरी दुनिया में जाएं। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং কিয়ামত তক আনেওয়ালা যে ইনসানিয়াত অর্থাৎ পুরো মানবজাতির খেদমতে এই কালিমা বুলন্দ করার মেহনত আমরা আমৃত্যু করলাম। এদিকে ইজতেমা নিরাপত্তা নিশ্চিতে জিএমপি তৎপর বলে জানালেন জিএমপি কমিশনার। লোকে অস্থারে আমরা সারাক্ষণ পর্যবেক্ষণ করছি, আমাদের সিসি ক্যামেরাগুলোকে আমরা দেখছি, আমাদের ক্রিকেট পার্টিগুলো কাজ করছে, আমাদের মোবাইল পার্টিগুলো কাজ করছে, আমরা ড্রোনের মাধ্যমে প্রতিটি জায়গায় আমরা লক্ষ্য রাখছি। পুলিশের অনুমতি ছাড়া কোনো ড্রোন যেন না উড়ে, তার জন্য আমি জনগণের পক্ষে এটিকে নিষিদ্ধ করেছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আতিক। আতিক, দ্বিতীয় ধাপের ইজতেমার মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন? থেকেই কিন্তু তাবলিগ জামাত আয়োজিত এবারে 58তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়েছে। আর মূল আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে বাদ জোহর নামাজের পর, কিন্তু আম্বয়ানের মধ্য দিয়ে এই দ্বিতীয় পর্বের মূল ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে। আম্বয়ান পরিচালনা করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। মূলত জিয়াউল হকের আম্বয়ানের পর থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকের এই ইজতেমার আনুষ্ঠানিক উদ্বোধন বলা যায়। তো এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু দলে দলে মুসল্লি কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু ময়দানের দিকে প্রবেশ করছে। তো আমি আইন শৃঙ্খলার বিষয়টা যদি আপনাদের মাধ্যমে একটু মোহনার দর্শকদেরকে জানাতে চাই। আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম। উপ পুলিশ কমিশনার অপরাধ জনাব নাসির উদ্দিনের সাথে। তিনি আমাকে যেমনটা বলছিলেন যে গত পর্বের নেই কিন্তু এ পর্বেও মুসল্লিদের যাতে নির্বিঘ্নে তারা ইজতেমাটা সম্পন্ন করতে পারে সেজন্য র্যাব পুলিশের সমন্বয়ে কিন্তু 7,000 আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এবং ইজতেমার সাথীদের পক্ষ থেকে কিন্তু 10,000 স্বেচ্ছাসেবক তারা মিলিয়ে 17 জনের একটা টিম গঠন করেছে। এই 17,000 আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে টঙ্গীর পুরো ময়দানকে। তো এই মুহূর্তে আমি জানতে চেয়েছিলাম যে বিদেশি মেহমানদের এই ময়দানে কতজন আছেন। তো নাসির উদ্দিন আমাকে আরো যেটা জানিয়েছেন যে এ পর্যন্ত কিন্তু 49টি দেশ থেকে কিন্তু প্রায় 2,300 বিদেশি ধর্মপ্রাণ মুসল্লি কিন্তু এই ময়দানে অবস্থান করছেন। তো এ ছিল গাজীপুরের টঙ্গীর ইজতেমার সর্বশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। নানা আয়োজনে রাজধানী ঢাকা সহ সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতনীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। দর্শক, এ নিয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, কেমন দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পূজার আয়োজন? বলে যে আমি সকাল থেকেই বিভিন্ন মন্দিরে ঘুরেছি। আমি সেখানে উৎসব মুখর পরিবেশে যে পূজা উদযাপিত হচ্ছে সেটাই আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি এবং শুধু পুরো দেশ জুড়েই বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। এবং আমি আপনাকে যদি ভক্তের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যে ভক্তরা যেটি জানিয়েছেন যে বিদ্যার দেবী সরস্বতীর কাছে তাদের একটি চাওয়া যে যেন আগামী দিনগুলোতে তারা যেন খুব ভালোভাবে বিদ্যা অর্জন করতে পারে এবং আমাদের যে নৈতিক শিক্ষা, যে
নৈতিক শিক্ষার যে অবক্ষয় সেটি থেকে তারা হচ্ছে দেবীর কাছে প্রার্থনা করেছে। আমি হচ্ছে ভক্তের সঙ্গে যুক্ত হচ্ছি। আপনি যদি আমাদের জানান যে হচ্ছে নৈতিক শিক্ষাটা হচ্ছে আপনারা কিভাবে দেবীর কাছে প্রার্থনা? আসলে নতুন বছর শুরু হতে না হতেই শুভ বসন্ত পঞ্চমীর আমেজ পড়ে গেছে। আর আসলে এই দিনটা নিয়ে অনেক প্ল্যানিং থাকে, যেহেতু আমরা এখনো পড়াশোনার সাথে সম্পৃক্ত। আর তার থেকেও বড় কথা হচ্ছে মানুষের ভিতরে নৈতিকতাবোধটা নেই বললেই চলে, যেহেতু উনি বিদ্যার দেবী বা নৈতিকতাবোধ সব কিছুই মানে এর সাথে রিলেটেড। সো আমরা এটাই চাইবো যেন মানুষের ভিতরে এই নৈতিকতাবোধটা আসলে থাকে, চলমান থাকে, এবং মানে আমরা যেন ভালো করে সব কিছু করতে পারি, পড়াশোনা কন্টিনিউ করতে পারি, বছরকে বছর এভাবে যেন শুভ বসন্ত পঞ্চমীতে পুজো দিয়ে আসতে পারি, ভালো কিছু করতে পারি, এটাই। তো হচ্ছে আসলে ভক্তরা চাইছেন যে তারা যেন হচ্ছে ভালো কিছু করতে পারে। এই হচ্ছে বিদ্যার দেবীর কাছে তাদের প্রার্থনা, তাদের যেন নৈতিক শিক্ষার যে অবক্ষয় সেটি যেন হচ্ছে না থাকে, এবং হচ্ছে বিদ্যার দেবীর কাছে বর্তমান সমাজের যে অস্থিরতা সেটি হচ্ছে যেন বন্ধ হয়, সেজন্য হচ্ছে তারা হচ্ছে পরিত্রাণ চাইছে। তো সকাল থেকে হচ্ছে মন্দির মণ্ডপগুলোতে হচ্ছে উৎসব মুখর যে পরিবেশ সেটি বজায় ছিল, এবং হচ্ছে দেবীর কাছে একটাই প্রার্থনা যে হচ্ছে সব অশুভ যেন দূর হয়, সব আশীর্বাদ পুষ্ট হয়, এমন হচ্ছে প্রার্থনা। তো জগন্নাথ মন্দির থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। উষা, আপনাকে ধন্যবাদ। দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ কল্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অগাস্টিন পিউরিফিকেশনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও বিধিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে তিনি প্রতিষ্ঠানে একনায়কতন্ত্র কায়েম করেছেন বলে অভিযোগ করেছেন সংগঠনের 7 সদস্য, যারা ইতোমধ্যেই পদত্যাগ করেছেন। কাল্প নামের সমবায় সমিতিতে অগাস্টিন অনিয়ম অনাচার নিয়ে মনিরুল ইসলামের অনুসন্ধানী প্রতিবেদন। 5 আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হলেও ছাত্র জনতা হত্যা মামলার আসামি দ্য কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কাল্পের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন আছেন বহাল তবিয়তেই। গেল 12 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, কাল্প নিয়ে গভীর চক্রান্ত করছে একটি চিহ্নিত চক্র। অথচ মোহনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে অন্য কোনো চক্র নয়, কাল্প ধ্বংসের কারিগর আগস্টিন নিজেই। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে কাল্পে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন আগস্টিন পিউরিফিকেশন। এমনকি হাইকোর্টের রায় উপেক্ষা করে প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পদেই করেছেন দুর্নীতি। 2 কমিটিতে কাল্পের গণতান্ত্রিক চর্চা ছিল, বর্তমান কমিটিতে গণতান্ত্রিক চর্চা নাই বলি আমরা 7 জন পদত্যাগ করেছি। প্রধান বিচারপতির আদেশে নির্বাচন করতে পারেননি, কিন্তু কোনো এক অদৃশ্য হাত এবং অনেক ক্ষমতার বদৌলতে আগস্টিন পিউরিফিকেশন 11 নভেম্বরে নির্বাচনে অংশগ্রহণ করেন। এটা আজও আমাদের কাছে এবং কাল্পের অনেক ডেলিগেটের কাছে এটা প্রশ্নবিদ্ধ যে উনি কি করে এটাকে অসম্ভবকে সম্ভব করলেন। বোর্ড সভায় সংগঠনের জমি মূল মালিকের কাছ থেকে কেনার কথা থাকলেও লুটপাটের জন্য আগস্টিন সহায়তা নিয়েছেন মুজিব নামে এক দালালের। আমাদের বোর্ড মিটিং এর সিদ্ধান্ত ছিল আমরা মূল মালিকের কাছ থেকে সরাসরি কাল্প রিসোর্টে জমি কিনব, কিন্তু আমাদের চেয়ারম্যান মহোদয় কি করলেন, উনি ওনার হাউজিং এর নিজস্ব লোক ছিলেন মুজিবুর রহমান, উনি তার নামে পাওয়ার অফ অ্যাটর্নি নিলেন ওই জমিওয়ালার কাছ থেকে, নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কাল্পে জমি কেনা হলো। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় জমি কিনে অতিরিক্ত দাম দেখিয়ে বাড়তি টাকা আত্মসাৎ করেছেন আগস্টিন চক্র। আমরা পদত্যাগ করেছি, কেননা তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে, বিভিন্ন অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে। উনি কয়েকদিন আগে এক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমরা থেকে 7 জন আমরা পালিয়ে বেড়াচ্ছি। এই কথাটা সর্বভ মিথ্যা। আমরা এখনো যার যার প্রতিষ্ঠানে কর্মরত আছি। তারা নিজেদের মতন ইচ্ছা করে 5 জনে মিলে কোরআনহীন সভা করেছেন এবং সেখানে 5 জনে 7 জনকে কপশন করেছে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি আগস্টিন পিউরিফিকেশনের, তার অফিসে গিয়েও পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি হলেও আগস্টিন কিভাবে প্রকাশ্যে অপকর্ম করে বেড়াচ্ছেন সেটিই জানতে চান ভুক্তভোগীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজও সবার শীর্ষে উঠে এসেছে ঢাকা। সকাল 9টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়। আইকিউ এয়ার বাতাসের মান নিয়ে তাৎক্ষণিক সূচক প্রকাশ করে, যা একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেওয়ার পাশাপাশি সতর্ক করে। সোমবার সকাল 9টায় আইকিউ এয়ার সূচকে সবার উপরে থাকা রাজধানীর বাতাসের মানের স্কোর 252।
দেশের বাইরে খবর। কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করায় স্বল্প মেয়াদে মার্কিন নাগরিকেরাও যন্ত্রণার শিকার হতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে কানাডা এবং মেক্সিকোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান তিনি। এদিকে জার্মানি পার্লামেন্টে অভিবাসী আগমন নিয়ন্ত্রণে বিল উত্থাপন হওয়ায় লক্ষাধিক মানুষ বিক্ষোভে রাস্তায় নেমেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সহযোগী 3 দেশ কানাডা, মেক্সিকো ও চীন শনিবার দেশ 3টির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা নিয়ে পৃথক 3 নির্বাহী আদেশে সই করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ শুল্ক আরোপ করায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মন্দা ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে উদ্বেগ জানিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদেরা। তারা বলেছেন, ট্রাম্প প্রশাসনের এ পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পণ্যমূল্য বেড়ে যেতে পারে। এমন আশঙ্কা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেছেন। তিনি বলেন, অতিরিক্ত শুল্ক আরোপ করায় স্বল্পমেয়াদে মার্কিন নাগরিকেরাও যন্ত্রণার শিকার হতে পারেন। এছাড়া সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ ও 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এ অবস্থায় দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এ বাণিজ্য যুদ্ধের প্রভাবে মার্কিনিরাও ভুগতে পারেন, এমন সতর্কবার্তার পর ট্রাম্প বলেছেন, কানাডা ও মেক্সিকোর নেতাদের সঙ্গে কথা বলবেন তিনি। এদিকে জার্মানিতে অভিবাসন সীমিত করার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দেশটির হাজার হাজার মানুষ। বার্লিন সহ জার্মানির প্রধান 3 শহর হুমবার্গ, স্টুটগার্ট এবং লিপজিগে হয়েছে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। প্রায় 1,60,000 মানুষ বার্লিনে বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে পুলিশ। জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসডাগে গত শুক্রবার অভিবাসীদের আগমন নিয়ন্ত্রণে বিল উপস্থাপন করেন দেশটির রক্ষণশীল নেতা ফ্রেডরিক মের্জ। তবে বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর, বিপিএল ক্রিকেট প্রসঙ্গ। বিপিএলে আর কিছুক্ষণ পরেই প্লে অফের এলিমিনেটরে মিরপুর স্টেডিয়ামে খেলতে নামবে রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্স। দর্শক, এ বিষয়ে আরও জানাতে মিরপুর স্টেডিয়াম এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কাজী পাপু। পাপু, বিপিএল এর টাইমলাইন আমাদেরকে জানাবেন। ইতিমধ্যে টস হয়ে গেছে এবং মাঠেও খেলা গড়ানোর সময় হয়ে গেছে। টসে জিতে রংপুর রাইডার্স কিন্তু প্রথম এলিমিনেটর ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আজকে দু দলেই তাদের শক্তি বাড়ানোর জন্য বেশ কিছু ফরেন ক্রিকেটার ইনক্লুডেড করেছে। আমি রংপুর রাইডার্সের যদি যাই, রংপুর রাইডার্স আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিন্সকে উড়িয়ে এনেছে। অর্থাৎ গতকালকেই তারা রাতে ঢাকায় আসে এবং আসার সাথে সাথে মানে 10 থেকে 12 ঘন্টার ভিতরে তারা কিন্তু আজকে মাঠে নেমে পড়েছে। আসলে প্রফেশনাল ক্রিকেটাররা তারা জানেন যে তাদের সময় কখন, তারা কিভাবে মাঠে পারফর্ম করতে হবে। পাশাপাশি খুলনা টাইগার্স, রংপুর যখন প্লেয়ার এনেছে খুলনা টাইগার্সকে বসে থাকবে, তারাও কিন্তু বসে নেই। তারাও দুজন ফরেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে দলের সাথে ইনভলভ করেছেন। তার মধ্যে একজন হলো সিমরান হেটমায়ার এবং আরেকজন হলো জেসন হোল্ডার। দুজনেই ক্যারিবীয় ক্রিকেটার, দুজনেই মারকুটে একজন ক্রিকেটার। জেসন হোল্ডার, আপনারা জানেন যে জেসন হোল্ডার একজন অলরাউন্ডার, বোলিংটাও ভালো করেন এবং পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেন। পাশাপাশি সিমরান হেটমায়ার ওয়েস্ট ইন্ডিজের একদম দানবীয় একজন ব্যাটসম্যান। এই দুই দলের পাশাপাশি এই দুই দলের ভিতরে আজকে যে জিতবে তারা কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে নিশ্চিত করবে। এবং পাশাপাশি আর সন্ধ্যা 6:30 যে ম্যাচটি হবে সেখানে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের। এখানে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে চলে যাবে এবং যারা হারবে তারা কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এই খুলনা এবং রংপুরের বিপক্ষে, যারা জিতবে তাদের বিপক্ষে। তো জেরিন, এই ছিল মিরপুর থেকে আমার কাছে সর্বশেষ। পাপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।